শারদীয় শুভেচ্ছা সবাইকে। আমি আতাবুর রহমান এবং আপনাদেরকে স্বাগত জানাই 360 ইভেন্ট সেন্টারের পডকাস্টের বিশেষ দুর্গাপূজার পর্বে। 2025 সালে দুর্গাপূজা উৎসব শুরু হবে আগামী 28শে সেপ্টেম্বর আর শেষ হবে 2রা অক্টোবর 2025। আর সেই আনন্দঘন চারিদিকের যে দুর্গাপূজার যে উৎসব তাকেই ঘিরে শুরু হচ্ছে আমাদের এই ভক্তিময় কৃষ্টিভিত্তিক এক বিশেষ আয়োজন এই পুজোকে নিয়ে। এই পর্বগুলোই থাকছে পূজার প্রস্তুতি, প্রবাসে দুর্গাপুজোর রং, সঙ্গীত, সংস্কৃতি আর বিশেষ সাক্ষাৎকার সব মিলিয়ে এক মায়াবী সফর মা দুর্গাকে নিয়ে। তো চলুন উৎসবের ঢাকে কাঠি পড়ুক আর আমাদের এই যাত্রায়, আমাদের এই গানে, এই গল্পে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের সাথে বিশেষ দুজন অতিথিকে। ওনারা আগমনী অস্ট্রেলিয়া ইঙ্ক থেকে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইমন রয়, উনি প্রেসিডেন্ট আগমনী অস্ট্রেলিয়া ইঙ্ক, এবং সুব্রত রঞ্জন রয়, উনি ভাইস প্রেসিডেন্ট আগমনী অস্ট্রেলিয়া ইঙ্কে। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি 360 ইভেন্ট সেন্টারে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। নমস্কার আতর ভাই, আপনাকেও ধন্যবাদ। শারদীয় শুভেচ্ছা 360 ডিগ্রি ইভেন্টস থেকে আমাদের আগমনী অস্ট্রেলিয়াকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার দর্শক ও শ্রোতাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ ইমনদা এবং সুব্রত রঞ্জন দাদা। দাদাকে কি নামে শর্ট করে বলবো আপনার নামটা? সুব্রতটা বলেন। সুব্রত দাদা, থ্যাংক ইউ। পুজো তো এক বিশেষ অনুষ্ঠান আমাদের ভারত উপমহাদেশের জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে দুর্গাপূজার মাহাত্ম্য, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটি সনাতন কৃষ্টি কালচারই বলবো এটা, কারণ সব ধর্মের লোকই মা দুর্গার যে আশা, তার যে পুজো, এবং এটা একটি খুবই প্রাচীন একটা সভ্যতা আর কি, এটা বলা যায় যে এই পুজোর মাধ্যমে বা এটা একটা সাংস্কৃতিক পার্ট, নট অনলি রিলিজিয়াস পার্ট। তো আমরা আজকে জানতে চাই আপনাদের কাছে যে এই আমাদের দেশে পুজোর যে আবহ, পুজোর যে আয়োজন, এটা তো হয়েই থাকে, কিন্তু এই বিদেশের মাটিতে এই পুজোর যে আয়োজন হয় এটা কিভাবে হয়, কিভাবে আপনারা করেন, প্রত্যেক বছর আমরা দেখি। কিন্তু এটা শুরু করার আগে জানতে চাইব আগমনী অস্ট্রেলিয়া ইঙ্ক কিভাবে শুরু হলো, তার পিছনের যাত্রাটা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আতর ভাই। সবার আগে বলি, আপনি ভালোই বলছেন যে আসলে এই যে শারদীয় দুর্গোৎসব, দুর্গাপূজা আসলে যদি ধর্মীয়ভাবে দেখি, আমাদের হিন্দু ধর্মের একটি বড় পর্ব শারদ আর দুর্গাপূজা, মানে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে। কিন্তু সেটা আসলে একসময় ছিল ঐশ্বর্যবান রাজ পরিবার এবং জমিদার বাড়ির অন্দরমহলের পূজাই। এই পূজাই যখন বাঙালির শারদোৎসব হিসাবে আসলো, মূলত তখন এটা সার্বজনীন রূপ পেল। অর্থাৎ আমরা যেটাকে বলি বারোয়ারি বা পাড়ায় সবের মিলে, অর্থাৎ বর্ণ ধর্ম নির্বিশেষে যে বাঙালির শারদোৎসব হিসাবে পরিণতি হলো, তখন থেকে আসলে এটার একটা সার্বজনীন রূপ পেল, সবার মিলন মেলায় পরিণত হলো। আগমনী অস্ট্রেলিয়া 2015 সালে মূলত এক যাক স্বপ্ন বিলাসী তরুণের উন্মাদনাই বলতে পারেন। আমরা প্রথম স্বপ্ন দেখছিলাম যে আসলে বিদেশ বাড়িতে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে তখনও শুধু উইকেন্ডেই আমাদের সিনিয়ররা পূজা করতেন। এটা একটা বড় উদ্যোগ ছিল, কারণ ওই পরিবেশ পরিস্থিতিতে ওনারা আসলে আমাদেরকে সেই পূজার আবহাওয়াটা দিতে পেরেছিলেন। তো 2015-তে আমরা এক তরুণ যখন স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশের মতো করি তিথি অনুযায়ী 5 দিনের ওই সময়, অর্থাৎ যে 5 দিন বাংলাদেশে পূজা হয় যে পঞ্জিকার তিথি অনুযায়ী, ওই তিথি অনুযায়ী একটা সার্বজনীন ভাবে পূজার আয়োজন করা। সেই থেকে এই স্বপ্নের শুরু, এবং 2016-তেই আমরা বোধহয় প্রথম পূজা করি। আমাদের এই বছর আমাদের 10 বছর পূর্তি হবে আগমনী অস্ট্রেলিয়া। তো প্রথম দিকে 5 দিনের পুজোর জন্য যে পরিমণ্ডল দরকার হয়, হল,
আম, ছুটি সবকিছু মিলিয়ে একটু আহ, প্রতিবন্ধকতা থাকলেও আমাদের সেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, এবং এই স্বপ্নের যাত্রাপথ ধরেই আজকে আমাদের এই আগমনীর 10 বছর। অনেক ধন্যবাদ সুব্রতদা। আপনি জানালেন আগমনীর মেইন উদ্দেশ্য কি ছিল, কিভাবে শুরু হলো। এর পরের প্রশ্নটা ইমন দাকে করতে চাই যে অস্ট্রেলিয়াতে আমরা এখন অনেক পূজা মণ্ডপ দেখি। এখান থেকে বছর 20 আগে এতটা ছিল না, এতগুলো পূজা মণ্ডপ সিডনিতে হতো না এবং স্বল্প পরিসরে হতো। বাট এখন দেখা যাচ্ছে অনেক পূজা অনেক সরোবরের সাথে হচ্ছে এবং সবাই একটা উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজাতে আমরা সকলেই যাচ্ছি। তো এই যে পুজোতে আমরা সবাই যাই, এটি আপনার কাছে এবং সিডনিতে যারা ভক্তকুল তাদের কাছে এই দুর্গাপুজোর তাৎপর্যটা কি, এটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে ধন্যবাদ আতার ভাই। আসলে এটা একটা বিরাট সাফল্য। আমরা আজকে থেকে 25 বছর আগে আমার মনে ছিল, যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন একটা পুজো হতো, সেই পুজোয় আমরা যেতাম, তা উইকেন্ডে একদিন, আমার যতটুকু মনে আছে। কিন্তু এখন এই এত বিস্তৃতি পুজোর যে ভালো লাগে যে আমরা সব জায়গায় যেতে পারছি, আমার বাচ্চারা প্লাস যারা এখানে আরো বাংলাদেশ থেকে এসছে বা অন্য দেশ থেকে এসছে, সবাই মিলে এই পুজো বড় হওয়ার জন্য উপভোগ করার ব্যক্তিটাও বেড়ে গেছে অনেক। তো এটা একটা গ্রেট একটা সাফল্য বেসিক্যালি, যে এত মানুষের মধ্যে আমরা আমাদের এই সংস্কৃতিটা ছড়িয়ে দিতে পারছি আর কি, এতটুকুই বলবো আমি। থ্যাংক ইউ দাদা। আমাদের যে পুজোর, যে আপনি সিডনির যে পুজোর তাৎপর্যের কথা বললেন বিশেষ করে, এই পুজোতে অনেকভাবেই এখন দুর্গা পুজো পালন হচ্ছে, বাট অনেকভাবে পরিবর্তিত হচ্ছে আগের থেকে দুর্গা পুজোগুলো। যেমন এখানে আমাদের একটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে যে আমরা সকলে মানডে থেকে ফ্রাইডে কাজ করি এবং স্যাটারডে সানডে, কিন্তু দেখা যায় যে অনেক সময় পুজোগুলো উইকেন্ডে হচ্ছে না। আবার দেশে আমাদের অনেক রকম সাহায্য থাকে, পুজো মানে একটা উৎসব থাকে, সব কিছু ছুটি থাকে, অনেক লোকজন আসে, বাট এখানে ওই ফ্যাসিলিটিটা আমাদের থাকে না, ইচ্ছা থাকলে উপায় থাকে না। তো এই যে এটা হওয়ার কারণে আপনার কি মনে হয় যে সিডনিতে বিগত অনেক বছরে পুজোর মানে যেভাবে হওয়া উচিত সে ধারাটা পরিবর্তিত হচ্ছে পুজোতে? এই যে বললাম যে একটা জিনিস, আগে আমাদের কমিউনিটির মানুষজন কম ছিল বেসিক্যালি। তো এখন এই কমিউনিটি বড় হয়, আস্তে আস্তে অনেক মানুষ ইনভলভ হচ্ছে পুজোর সাথে। আপনি যেটা বললেন, ডেফিনেটলি এটা একটা ট্রু ফ্যাক্টর ছিল। আগে মানুষ কম হওয়ার জন্য একটা 5 ডেজের পুজো করতে গেলে যে রিসোর্সেস লাগে, এই রিসোর্সেসের প্রথমটা হলো এই পূজাটা কিভাবে চলবে, লিভ। তো এই লিভ নেওয়ার মতো মানুষও সেই সময় ছিল না, আজকে থেকে 25 বছর আগে খুবই কম ছিল মানুষের। কিন্তু এখন এই এত বিস্তৃত হয়েছে আমাদের বাঙালি সমাজ যে এখন 5 দিনের পুজো যদি আমরা শুরু করি, তখন মনে হয় না যে চালাতে কষ্ট হবে আর কি। এই জন্যই মনে হয় যে ইনভলভমেন্টটা আরো বেড়ে গেছে মানুষের। এটা একটা বেসিক্যালি আমি বলবো যে বড় একটা অবদান এই 5 দিনের পুজো কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। আর একটা প্রশ্ন যেটা করতে চাই আপনাদেরকে, যে এবার পুজোটা কিন্তু উইক ডেজে শুরু হচ্ছে 2025-এ, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে প্ল্যান করছেন? ধন্যবাদ আতর ভাই। দেখেন, আসলে এই 5 দিনের পুজো করতে গেলে এই বিদেশ বাড়িতে যেটা হয়, এটা উইকডেজ উইকেন্ডে মিলেই পড়ে সবসময়। এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যেটা হচ্ছে 5 দিনের ছুটি ম্যানেজ করা। তো আমাদের
টিমের যেটা থাকে এটা হচ্ছে প্রথমেই এটা, যেহেতু আমরা 10 বছর যাবতীয় এইটা ফেস করতেছি এবং আমরা মিনিমাইজ করার চেষ্টা করতেছি, আমাদের যেটা থাকে আমরা অলমোস্ট সবাই চেষ্টা করি, এটা বিশাল কমিটমেন্ট, হাজব্যান্ড ওয়াইফ, ইট মিনস একটা পরিবারের প্রায় 2 জন এবং বাচ্চাদেরও ম্যানেজ করতে হয় যদি স্কুল খোলা থাকে সেই ক্ষেত্রে, বুঝছেন না? তো বিষয়টা হচ্ছে যে এটা চ্যালেঞ্জ এবং আমরা আগে থেকেই ম্যানেজ করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে যদি কারো হয় হয়তো বা কেউ 3 দিন হচ্ছে, সেই 3 দিনের সাথে অল্টারনেটিভ কেউ হয়তো বা 2 দিন ছুটি নিচ্ছে, ওইভাবেই ম্যানেজ করি আরকি। এবং এই চ্যালেঞ্জটাই আমাদেরকে নিতে হয় প্রথম, কারণ ওই ছুটি ম্যানেজ না হলে 5 দিনের এই প্রোগ্রামটা সকাল থেকে হলে এই রাত্রে পর্যন্ত ম্যানেজ করা খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। থ্যাংক ইউ দাদা, এটা সুন্দরভাবে বলার জন্য। এবার একটু আসতে চাই যে পুজো তো আসছে, আর তো খুব বেশি দিন বাকি নেই। তো আপনাদের টিমের কি প্রস্তুতি চলছে এবং আপনারা এই প্রস্তুতিটা কত আগে নেন বা প্ল্যানিংটা কিভাবে করেন, এটা যদি বলতেন, কারণ এটা একটা বড় একটা ব্যাপক একটা কাজ। এটা শুধু পুজো যে হয় এটা শুধু মানুষ যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, তারা পুজো করছে, পুজো দিয়ে আসছে, খাবার খাচ্ছে, কিন্তু এটার পিছনে অনেকগুলো সেকশনস থাকে। আপনারা যারা ইনভলভ, আপনাদের মুখ দিয়ে আমরা শুনতে চাই যে কমপ্লায়েন্স থেকে শুরু করে ফান্ডিং থেকে প্রত্যেকটা মানুষ তো মানে আপনারা তাদেরকে গেস্টের মতনই দেখেন। তো মানে এইটা শুধু 3 ঘন্টার একটা আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এরকম না, এটা 5 দিন ব্যাপী জামাই আদরের মতন একটা প্রক্রিয়া চলে। আর একদিকে আবার দেবীর যে সুষ্ঠু যে পুজোর যে ধাপগুলো, এটা আপনারা ম্যানেজ করছেন। তো এটা একটা কমপ্লেক্স ব্যাপার। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি একটু বলতেন, এটা শুনলে আমার মনে হয় যে আমরা যারা অনেকে ইনভলভ থাকি না ডাইরেক্টলি, আমাদের জন্য উপকার হবে যে আপনারা কি পরিমাণ প্ল্যানিং এবং শ্রমটা পিছনে রাখেন। আসলে আমাদের প্ল্যানটা একটা পুজো শেষ হওয়ার সাথে সাথে আরেকটা পুজোর জন্যই প্ল্যান করে ফেলতে হয় অন দ্য স্পট। কারণটা হলো এটা একটা বিশাল উৎসব, এই উৎসবে অনেক বাজেট, অনেক টাকা পয়সা লাগে, রিসোর্স, যেটা এটা অনেক রিসোর্স লাগে এবং এটা অনেক ব্যারিয়ার থাকে যেগুলা একদম পুজো শেষ হওয়ার পরের দিন থেকেই চিন্তা করতে হয় আমাদের নেক্সট 1 ইয়ারের ভিতর আমাদের কি কি করতে হবে। তো ওই প্ল্যানগুলো আমরা ধাপে ধাপে করে ফেলি এবং খুব বেশি আমরা আসলে 10 বছর ধরে পুজো করার জন্য অনেক কিছু আমাদের কন্ট্রোলে চলে আসছে। এখন আমরা ইজিলি এগুলা ম্যানেজ করে ফেলতে পারি। তো প্রতিনিয়ত যে মিটিং এগুলা আমরা না করে আমরা কিছু সংখ্যক কোর মেম্বার যারা আছি আমরা ডিসাইড করে ফেলি যে এইগুলো আমরা করব। যেমন একটা হলো হল, এরপরে ডেডিকেটেড প্রিস্ট লাগবে, এরপরে রিসোর্সেস বলতে ফান্ড লাগবে, এটা একটা বিশাল কনস্ট্যান্ট, এরপরে ম্যান পাওয়ার লাগবে। তো আমি আসলে আগমনী আসলে শুধুমাত্র আমাদের না, আগমনী সবার। এই যে সময় একটা পুজো আমরা শুরু করি তখন এই শুরু করতে আপনার 8 থেকে 10 জন মানুষের অফুরন্ত পরিশ্রমের দরকার হয়। এরপরে যে সময় আমরা পুজোটা রান করে ফেলি তখন আপনার যে স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার যাই বলেন, তখন যে মানুষজন এসে ইনভলভ হয় আসলে তারাই পুজোটাকে নিয়ে যায় এবং এটা এন্ড অফ দ্য ডে পর্যন্ত এটি চলতে থাকে এরকম। তো ওই রিসোর্সগুলা একসাথে করা, একটা সেগমেন্টে নিয়ে এসে এই সেগমেন্ট থেকে পুজো পুরোটা ড্রাইভ করা, ওইটা আসলে 1 মাসে 1.5 মাসে হয় না। এটার প্ল্যানিংটা চলতে থাকে অনেক দিন ধরে। যে সময় পুজোটা এগোয়, আগানোর পর ঠিক আগ মুহূর্তে 1-2 মাসের ভিতরে আমরা একটা জেনারেল মিটিং করে আমরা ডিসাইড করি এই আমাদের প্ল্যান, এটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি। আর তখন আরেকটা আমাদের একটা 2-3টার মতো আমাদের গ্রুপ আছে মার্কে, এটা মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তখন আমরা জেনারেল মেম্বারদের নিয়ে একটা এজিএম করি। ওই এজিএম এ আমাদের প্ল্যান, আমরা গত বছর যা করলাম সবকিছু আমরা ডেসক্রাইব করে আমরা নতুন কমিটি রিফর্ম করি প্রত্যেক বছর। এবং এই বছর আমরা আছি, নেক্সট আমরা থাকবো না, আরেক কমিটি আসবে। এর আগের বছর যে কমিটি ছিল তারা এবার নাই। এভাবে আমরা কমিটি রিফর্ম করে আমাদের দায়িত্বগুলো ডিস্ট্রিবিউট করে দিই। ইন দ্য মিন টাইম একটা কথা বলতে চাই যে এই বিশাল অ্যামাউন্ট অফ এই উৎসবটা পরিচালনা করতে গেলে অ্যামাউন্ট লাগে, ফান্ড লাগে। আমাদের ডেডিকেটেড ট্রেজারার থাকেন, উনি বাজেট করতে হয়। এই বাজেটটা আবার সবার কাছে ওই এজিএম এ আপনার এই